টেলিভিশন সংখ্যা বাড়াতে আমি বলি না যে কোনো কিছু খারাপ হয়েছে, বাড়ুক, আরও বাড়ুক, কিন্তু যে অনুপাতে টেলিভিশন চ্যানেল বাড়লো সেই অনুপাতে কিন্তু আমরা বিজ্ঞাপন মার্কেটে বিজ্ঞাপন বাড়েনি। আমাদের দেশের ছোট মার্কেট, এবং এই যে দেখেন এখন বন্যা হচ্ছে, বন্যা হওয়াতে দেশের এক অংশ প্রায় বন্ধ, দোকান টোকান সবই বন্ধ। তো এতে হয় কি, যারা বিজ্ঞাপনদাতা তারা তাদের মালপত্র বিক্রি করতে পারে না, ব্যবসা খারাপ। তাছাড়া এখন সবচেয়ে বড় সংকট যেটা আমাদের সব চ্যানেলগুলিতে, সেটা হলো এই খেলাগুলি। এই খেলাগুলির জন্য বিজ্ঞাপনদাতারা সব যে কোনো খেলার দিকে চলে যায়, সব খেলাতে দেয়, কিন্তু তারা এটা বুঝে না যে খেলা কিন্তু সবাই 100% পাবলিক দেখে তা না। মেয়েরা কিন্তু খেলা দেখতে ইন্টারেস্টেড না। মেয়েরা কিছু কিছু মেয়েরা আছে, তারা সন্ধ্যার সময় কোনো একটা খবর দেখবে, খবর দেখার পর তারপরে তারা বসে যায় সিরিয়াল দেখার জন্য। এইটা হচ্ছে মেয়েদের এবং আপনি যদি টিআরপিতে দেখেন, যদি এটা ভাগ করে দেখা যেত টিআরপি, তাহলে দেখা যেত যে ছেলেদের থেকে মহিলা দর্শক বেশি টেলিভিশন। ছেলেরা অবশ্য নানা কাজে ব্যস্ত থাকে, সেটা ছেলেরা সারাদিন তো টেলিভিশন দেখা তাদের সৌভাগ্য হয় না, কারণ কিছু কিছু আছে, কিছু অফিসে অনেকেই অফিসে টেলিভিশন রাখে, কিন্তু কাজের ফাঁকে কিন্তু সেটাও দেখা হয় না। এখন যে সংকটটাতে গণমাধ্যম বা টেলিভিশন মিডিয়া পড়েছে, সেই সংকটটাকে আপনি যখন শুরু করেছিলেন তখন এক ধরনের সংকট ছিল, তারপরে আবার আপনারা খুব ভালো সময় পার করেছেন, এখন আবার খারাপ সময় এসেছেন। তখন কি আপনি ভেবেছিলেন যে এরকম একটা দুঃসময় আসতে পারে মিডিয়ার জন্য? আমরা যখন শুরু করি 97 সালে, 15 জুলাই 97-তে যখন শুরু করি, তখন টেলিভিশনের আমাদের সমস্যা যেটা ছিল, দর্শক ছিল, দেখতো দর্শক, কিন্তু আমাদের জন্য যে সমস্যা ছিল সেখানে ছিল মাল্টিনেশনাল কোম্পানি কোনো আমাদের স্যাটেলাইট চ্যানেলের জন্য কোনো বিজ্ঞাপন বরাদ্দ ছিল না। তারা আর বেশি বড় বড় কোম্পানি যেমন ইউনিলিভার বা অন্যান্য বড় বড় কোম্পানি, তারা ওয়াচ করতেছিল যে সত্যিকারে কত দর্শক আসলে স্যাটেলাইট টিভি দেখা যায় কিনা। তখন আমরা এক পর্যায়ে প্রায় মরিয়া হয়ে গেলাম, কারণ টিভি চালানোর কিন্তু প্রতি মিনিটই খরচ। তো সুতরাং ব্যয়বহুল একটা জিনিস চালাতে হলে সেরকম যদি বিজ্ঞাপন না পাওয়া যায়, তাহলে টেলিভিশনটা টানা খুব মুশকিল হয়ে যায়। তা আমি যেটা আমার ছিল, যখন আমি এটিএন শুরু করি, তখন আমার গার্মেন্টস ব্যবসার জমজমাট ছিল, যে কারণে আমি গার্মেন্টসের যত আর্ন হতো সবগুলি আমি নিয়ে এসে আমার চ্যানেলে টেলিভিশনে বিনিয়োগ করতেন। 5 বছর পর্যন্ত আমাদের খুব দুরবস্থা ছিল, 5 বছর। কিন্তু 5 বছর পর তখন আমরা আস্তে আস্তে ব্রেক ইভেনে আসলাম হচ্ছে 5 বছর পর। তারপরে ব্রেক ইভেনের পরে বেশ ভালো চললো, তখন চ্যানেল সংখ্যা এত ছিল না। যখন 5 বছর পরে দেখা গেল যে 5-6টা বোধহয়, তখন 5-6টার বেশি হবে, পরে দেখে 13টা পর্যন্ত অনেক দিন ছিল। যখন এই পর্যায়ে যখন ছিলাম আমরা, তখন কিন্তু অবস্থা ভালো ছিল। হ্যাঁ, সংখ্যায় কম, বিজ্ঞাপনের হারও তখন অনেক বেশি ছিল। তখন এমনও হয়েছে যে আমরা নিউজে, এটিএন বাংলা নিউজে পার মিনিট তখন 60,000 টাকা করে আমরা নিতাম, এরকম রেট তখন ছিল। সেইটাই এখন কমতে কমতে অনেক নিচে, এবং বার্গেন এমন অবস্থা যে একটা থেকে আরেকটা টেলিভিশন বলতে আরো কমে নিয়ে নেয়। এখন যেটা হচ্ছে, টেলিভিশন যত বাড়তেছে, বিজ্ঞাপনদাতারা এটার একটা সুবিধা নিচ্ছে। তারা তুমি না দিলে আরেকজনের কাছে বিজ্ঞাপনের রেট তারা কমাইতে এখন এমন পর্যায়ে নিয়ে আসছে যে আমাদের কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যে ভবিষ্যতে টেলিভিশন চালানো। কারণ এই সংকটটা এত বেশি হবে, এটা আগে বোঝা যায়নি। তার মধ্যে যেটা আরও বড় সংকট যেটা হচ্ছে, যে এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাড চলে যাচ্ছে, বেশিরভাগ অ্যাড এখন সোশ্যাল মিডিয়ার তারা দিতে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স অনেক বেশি হয়। যে কোনো একটা প্রোগ্রাম হাতে মোবাইল থাকলে দেখা যায় কয়েক মিলিয়ন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা আমাদের এখন যেটা আমাদের ভয়, যেটা যে এই হারে যদি অ্যাডগুলি সুইচ ওভার করে চলে যায় সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু আমরা মূলধারা টেলিভিশন আমরা চালাতে পারবো কিনা। আর যদি টেলিভিশনটাই যদি না চালাতে পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা ফিড দেবো কি করে, মানে কন্টেন্ট পাবো কোথায়? কন্টেন্ট তো আপনি যেটা বলছিলেন যে টেলিভিশন চালানোটা ভবিষ্যতে মুশকিল হয়ে যাবে বা সংকট, এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ভাবনা কি? মানে ধরেন আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির কি অবস্থা হতে পারে?
বা এটার মানে উত্তরণের উপায় কি? সোশ্যাল মিডিয়ার যে দাপট। যেটা হচ্ছে, যেটা ওখানে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট যেটা আমাদের টেলিভিশনে দেখাই, সেটা আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেই, তখন দেখা যায় সেগুলির ভিউয়ার্স হয় না। সোশ্যাল মিডিয়ার যে ভিউয়ার্সগুলি দেখা যায় যে কন্টেন্টগুলি, এগুলি খুব আজে বাজে কন্টেন্ট। এই রকম আজে বাজে কন্টেন্ট চলতে থাকলে আমাদের মানে সংস্কৃতির ভিতরেও একটা সংস্কৃতির একটা অবক্ষয়, বড় সংকট তৈরি হবে। সংকট অবক্ষয় হবে। আমাদের নেক্সট প্রজন্মের ছেলেমেয়েরা এই সংস্কৃতিটাকে অন্যভাবে গ্রহণ করবে। তাতে হবে কি, দেশে একটা মানে এই একটা আমাদের আগের থেকে যেটা চলে আসছে, আমরা বাংলা ভাষার যে সাংস্কৃতিক যে সমস্যা যেটা ছিল, ঐতিহ্য যেটা ছিল, আমার মনে হয় সেইটা অনেক হারিয়ে যাবে বা আস্তে আস্তে এটা মানে থাকবে কিনা আমার এটা সন্দেহ। সেটা নিয়ে একটা সংকট। কারণ যে দেখবেন আপনার আমরা যেটা টেলিভিশনে যে জিনিসগুলি দেখাই, এখানে কিন্তু আমরা অকথ্য কিছু গালাগালি বা এগুলি আমরা কোনোদিনই দেখাই না। মানে সাংবাদিকতার একটা মান রক্ষা করা আমরা হয়। তেমন কিছু দেখাই না যেটা সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে, এরকম কিছু আমরা দেখি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন তারা যা ইচ্ছা তাই করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এমন এমন চাটুকদার কিছু হেডিং দিয়ে দেয়, সেই হেডিং এর জন্য কোনো কন্টেন্ট থাকে না। হেডিং দেখেই লোকে পাগল হয়ে যায় যে না জানে কি ভিতরে আছে, কিন্তু ভিতরে যখন তার কিচ্ছু নাই, মানে একটা ভোকাস মার্কা হেডিং দিয়ে তারা জনপ্রিয়তা মানে কি করলেন ডক্টর মাহফুজুর রহমান, এটা দিলেও মিলিয়ন ভিউ হয়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে কিছুই নাই। তো এই জিনিসটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এখন।